ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের 957তম দিনের আজকের অনুধ্যান। এবং আজকের এই অনুধ্যানের শুরুতেই প্রথমেই আপনাদের জানিয়ে রাখা যে আগামী 30শে নভেম্বর রবিবার রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া এই আশ্রমে জপযজ্ঞ অনুষ্ঠিত হবে। এই জপযজ্ঞের আর সীমিত সংখ্যক প্রবেশপত্র রয়েছে। এই জপযজ্ঞ একটি বিরল অভিজ্ঞতা সম্পন্ন, কারণ আগেও হয়েছে। যারা অংশগ্রহণ করেছেন তারা জানেন রামকৃষ্ণ মঠ মিশনের বিদগ্ধ সন্ন্যাসী মহারাজদের সঙ্গে একসঙ্গে জপ করার যেমন সৌভাগ্য, ঠিক তেমনি একটু করে তাদের শ্রীমুখ নিঃসৃত ভগবানের কথা, মায়ের কথা, পার্শ্বদের কথা, মনের একাগ্রতা নিয়ন্ত্রণ, সঙ্গীত, ভজন, গীতা চ্যান্টিং, গুরুবন্দনা, এই সব কিছুর মধ্যে দিয়ে এক অপূর্ব স্বর্গীয় পরিবেশ যেন সৃষ্টি হয়। তাই রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া আশ্রমের অফিস থেকে আপনারা যথাসম্ভব শীঘ্র এই প্রবেশপত্র সংগ্রহ করবেন। আর দ্বিতীয়ত 957তম দিন আমরা ভগবানের অসীম আশীর্বাদে এই দ্বিতীয় পর্বে এগিয়ে যাচ্ছি 1000তম পর্বের দিকে। যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে আমরা বিশেষ কোনো ভক্ত সম্মেলন এই 1000তম পর্ব উদযাপনকে স্মরণ করে ভগবানের চরণে নিবেদন করতে পারবো। আপনারা সেটি হোয়াটসঅ্যাপ বা ভয়েস মেসেজ বা ফোন করে রাত্রি 9টার পর যে কোনো দিন যোগাযোগ করতে পারেন। আর আসন্ন শীতকালীন যে সেবা পূজা, সেই সেবা পূজার জন্য সেবা অর্ঘ্য আপনাদের কাছে ভিক্ষার ঝুলি প্রসারিত করে অপেক্ষা করছি। আপনাদের এই ভিক্ষা অর্ঘ্য যদি আমাদের এই ভিক্ষার ঝুলিতে নিবেদিত হয় তাহলে আমরা শীতকালীন সেবা পূজা প্রতি বছরের মতন এবারও বৃহত্তর দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আজকে আমরা রামকৃষ্ণ মঠ এবং মিশনের, বিশেষ করে দিনাজপুর সেই কেন্দ্রের এক প্রবীণ সন্ন্যাসী, প্রাচীন সন্ন্যাসী, বিদগ্ধ সন্ন্যাসী, রূপকার সন্ন্যাসীর কথা স্মরণ করব, যার নাম স্বামী অমৃতত্বানন্দজি মহারাজ। প্রসঙ্গত বলে রাখি যে আমার নিজেও বাংলাদেশে যাওয়ার দুবার সৌভাগ্য হয়েছিল। একবার দিনাজপুর রামকৃষ্ণ মঠ এবং মিশন, আর একটি ফরিদপুর রামকৃষ্ণ মঠ এবং মিশন। দিনাজপুরে পূজনীয় স্বামী বিভাত্মানন্দজি মহারাজের যে আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ পেয়েছি তা ভুলবার নয়। ঠিক তেমনি ফরিদপুরে স্বামী সুরবরানন্দজি মহারাজের যে আতিথ্য, আপ্যায়ন এবং আশীর্বাদ পেয়েছি সেটাও মনে রাখার। এবং এই ফরিদপুরে শতবর্ষ উদযাপনে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের একেবারে প্রাণ ঢালা আশীর্বাদ, ভরপুর আশীর্বাদে স্নিগ্ধ হয়েছি, ঋদ্ধ হয়েছি। এবং বাংলাদেশের পদ্মা নদীর ওপর দিয়ে সেই পদ্মা সেতু ভ্রমণ করা, নাগমশাইয়ের বাড়িতে যাওয়া দেহভোগে, এবং নারায়ণগঞ্জে তিলক মহারাজ তাঁর যে আন্তরিকতা, আতিথেয়তা, আর ঢাকা মিশনে গিয়ে সুব্রত মহারাজের যে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত রকমভাবে আমাদের সাথে থাকা, মানে এই সাধুসঙ্গেও বলে বোঝাতে পারবো না। তাদের সেই আন্তরিকতা আজও মনকে নাড়া দেয়। বাংলাদেশে প্রথম যাওয়ার সৌভাগ্য পূজনীয় স্বামী বিভাত্মানন্দজি মহারাজই করে দিয়েছিলেন। তাই মহারাজকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং বারবার সারা জীবন মহারাজের কথা মনে থাকবে। এবং সেই দিনাজপুরে থেকে আজও স্বামী অমৃতানন্দজি স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। আপনারা জানেন অনলাইনের মাধ্যমে সেটি হয়। সেই পূজনীয় মহারাজের জীবনের কথাই আজকে আমরা স্মরণ করব। সাধু কথা, প্রাচীন সাধুদের কথা আমরা শুনতে ভালোবাসি, স্মরণ মনন করতে ভালোবাসি। আপনারা জানেন যে বর্তমানে উদ্বোধন পত্রিকাতে ধারাবাহিকভাবে
পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজ বহু শাস্ত্রজ্ঞ সন্ন্যাসীদের কথা লিখে চলেছেন অনর্গল। তো সেটি আমাদের কাছে প্রেরণা যেমন দেয়, তেমনি স্বামী অমৃতত্বানন্দজির কথাও আজকে আমাদের ভাবাবে। স্বামী অমৃতত্বানন্দজি লিখেছিলেন যে আমাদের মতন কত পড়ে আছে সামান্যের কৌটায়, কে তার সংবাদ রাখে, কিন্তু সেই ধুলোয় যে একদা রজ হয়ে মাথায় শোভা পাবে তা কি তখন জেনেছিলাম? সখা, বন্ধু, নর্ম সহচরদের একটা ধর্মই যেন অবহেলার, গুরুত্ব নেই। সহজ ব্যবহারের মধ্যেও যে জ্বলে ওঠা মহত্ব, তার প্রতি নজর নেই। হাসি ঠাট্টা, ব্যজস্তুতি, মান অভিমান, কথা কাটাকাটি, কখনো বা সাময়িক ছাড়াছাড়ি পর্যন্ত। সুতরাং সাধু চরিত্র বর্ণনা করতে যে সংযম, সংযত, গুরুগম্ভীর ঘটনাবিন্যাসের প্রয়োজন হবে, তার কোনো কিছুই আমি দিতে পারবো না। এই প্রয়াসটি এই দিনাজপুরের রামকৃষ্ণ সারদা সংঘের প্রকাশিত পুস্তিকার অবলম্বনেই আমরা স্মরণ করছি। 1933 সালে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত স্বর্ণগ্রামে পিতা শ্রী নিহার রঞ্জন রায় ও মাতা শ্রীমতী শোভনা দেবীর চতুর্থ সন্তান ছিলেন অনাদি রঞ্জন রায়। পরবর্তীতে তিনি স্বামী অমৃতত্বানন্দ। 1946 সালে দেশভাগের কিছু আগে পিতা সপরিবারে কলকাতায় আসেন এবং উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের কাছে হালদার বাগান লেনে একটি বাসা ভাড়া করেন। এখানেই অনাদি রঞ্জন রায়কে ভর্তি করিয়ে দেন বিদ্যাসাগরের স্কুলে। সেখান থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে ভর্তি হন মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র এবং দয়ালু প্রকৃতির। অন্যের দুঃখে বরাবরই কাতর হয়ে পড়তেন। তাই প্রায় বাড়ি থেকে চাল, ডাল, আনাজ নিয়ে চুপি চুপি দিয়ে আসতেন গরিব দুঃখীদের। যেহেতু তাদের সংসার সচ্ছল ছিল না, তাই প্রায়ই ধরা পড়ে যেতেন মায়ের কাছে, বকুনি খেতেন। জানা যায় যে একদিন বাবা অফিস থেকে ফিরে এসে দেখেন তার গায়ে গরম জামা নেই। জিজ্ঞেস করাতে অনাদি স্বীকার করেন যে তার গায়ের গরম জামাটি এক বৃদ্ধ গরিব নেপালিকে শীত নিবারণের জন্য দিয়েছেন। বাল্যকালে ফুটবল খেলতে পারতেন, দেশবন্ধু পার্কে ফুটবল খেলতেন এবং নিয়মিত শরীরচর্চা করতেন। পুকুরে সাঁতার কাটা তার প্রিয় অভ্যাস ছিল। তেমনি ভালো আড় বাঁশি বাজাতে পারতেন। সুধাংশু বসু ছিলেন তার প্রিয় বন্ধু। দীর্ঘকাল যোগাযোগ রক্ষা করেছিলেন। প্রায়ই সহপাঠী বন্ধুদের সাথে আমোদ আহ্লাদ করতেন। কিন্তু এরই মধ্যে তিনি থাকতেন আনমনা, আত্মমগ্ন। একদিন বাড়িতে উদ্বাস্তু শিবিরের কাজে যাচ্ছেন বলে বেরিয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পর তার বরদা এবং মেজদা শ্রী মায়ের বাড়িতে গিয়ে জানতে পারেন যে তিনি বেলুড় মঠে যোগ দিয়েছেন। তাকে দেওঘর আশ্রমে পাঠানো হয়েছে। ছেলের গৃহত্যাগের কথা শুনে মা প্রথমে শোকে আকুল হয়েছিলেন, পরে অসুস্থ হন এবং ওই সময় তাঁর আর এক ভাই অপূর্ব রঞ্জন রায় বেলুড় মঠে যাতায়াত শুরু করেন এবং মঠের কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। শ্রী মায়ের বাড়ির মহারাজগণ, বিশেষ করে পূজনীয় গোপাল মহারাজ ও সত্যেন মহারাজ, এই সময় তাঁর মায়ের শোক উপশমের জন্যে অনেক সান্ত্বনা দান করেন এবং মানসিক শক্তি যোগান। পরবর্তীকালে গর্ভধারিণী মা যতদিন জীবিত ছিলেন, কলকাতায় এলেই তিনি দেখা করতেন। বিশেষ করে নববর্ষের পর বা দুর্গাপুজোর পর একবার দেখা করে যেতেন। 1939-40 সাল, তখন অনাদি মহারাজ বালক। বিদগাঁ বিক্রমপুরের কালীপ্রসাদ চক্রবর্তীর ভাইয়ের ছেলে বিষ্ণু ছিলেন তার সহপাঠী। রামকৃষ্ণ মিশন থেকে কাপড় বিতরণ হবে, দলে দলে নরনারী আসছেন, সেটি দেখার জন্য অনাদি মহারাজ গিয়েছিলেন। বন্ধুকে বলেছিলেন, তোদের ঠাকুর ঘর দেখব, আমাকে দেখাবি? বিষ্ণু তাদের ঠাকুর ঘরে নিয়ে গেলেন। দেখলেন গিয়ে অনাদি মহারাজ যে পরিপাটিহীন এক দালানের ঘরে কাঠের সিংহাসনে ঠাকুরমা ও স্বামীজির ছবি, কোনো সাজসজ্জা নেই। অবাক হয়ে দেখছি আর ভাবছি, এ কি ঠাকুর? ধনুর্বাণ নেই, মাথায় চূড়া নেই, মুকুট নেই, বাঁশি নেই, একখানি ধুতি পরা, দুই হাত জোর করা, যেন নরনারায়ণকে প্রণাম জানাচ্ছেন। সেই বিস্ময় নিয়ে তিনি এসেছিলেন। সেদিন হয়তো বুঝতে পারেননি এবং সেই সময়ই এক রাতে ডাকাত পড়েছিল। এক
রাতে 4 বাড়ি ডাকাতি সেরে যখন অনাদি মহারাজের বাড়িতে এলেন, তখন প্রায় রাত শেষ। দরজায় কড়াঘাত করে অভিধান বহির্ভূত ভাষায় দরজা খুলে আদেশ দিলেন। খড়গ নিয়ে 6-7 জন ঢুকলেন। ভাবলেন তখন অনাদি মহারাজ, এবার আবার কি? পরে বুঝলাম গ্রামে গ্রামে গড়ে উঠেছে আশ্রম, এবং স্বামীজির সেই ভাবনা যে দেশ উদ্ধারে তারা যেন নেবেছেন, যুবকদের দিয়ে এই কাজ হবে। পরে তিনি বলেছিলেন পরার্থে জীবন উৎসর্গ করতে, চরিত্র গঠন করতে। পরে কলকাতায় এসে তিনি বেদান্ত মঠে যান এবং ক্রমে বেলুর মঠের সন্ধান পেয়ে সেখানে আসেন। তত্ত্ব কথা বুঝতে পারেননি, কিন্তু প্রথম পরিচিত হয়েছিলেন স্বামী সংশুদ্ধানন্দজির সাথে। সেই মহাত্মার স্পর্শেই তিনি জেনেছিলেন, ওহো, বিদগাঁয় যে কাপড় বিতরণ ও নরনারায়ণ সেবা, তার উৎস এই মঠ। ওই তো ঠাকুর, ধুতি পরা, কোঁচার খোঁট কাঁধে ছড়ানো, প্রেমময়। 1952 সালে তিনি দেওঘর বিদ্যাপীঠে ব্রহ্মচারী হিসাবে যোগদান করেন এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের 7ম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ তাঁকে দীক্ষাদান করেছিলেন। পরবর্তীকালে তার ব্রহ্মচর্যের সময় নাম হয় অনঘ চৈতন্য। যোগদান কেন্দ্র ছাড়াও বেলুর মঠ, পুরুলিয়া অদ্বৈত আশ্রম, সারদাপীঠ, কাটিহার, বাগবাজার কেন্দ্রে সহকারী হিসাবে নিযুক্ত ছিলেন। এবং মহারাজের লেখায় পাওয়া যায় যে মঠ বাস করেছেন 1954 সালের প্রথম দিকে। 1 বছর আগে দেওঘর বিদ্যাপীঠে তখন সাধু হিসাবে যোগ দিয়েছেন অধ্যক্ষ পূজ্যপাদ বোধানন্দজি, ডাকনাম ভব মহারাজ। তিনি চাইতেন সবে যারা সাধু হতে দেওঘর প্রমুখ কর্মপ্রবণ কেন্দ্রে যোগ দিয়েছে তারা ঠিক ঠিক মঠের আদর্শ যাতে বুঝতে পারে, সেই জন্য মঠবাস করা একান্ত দরকার। তাই তিনি অমৃতাত্মানন্দজি, তখন তিনি ব্রহ্মচারী, তাকেও পাঠিয়েছিলেন সেই ত্যাগপুত ঈশ্বর ভাবপূরিত মহাত্মাদের সান্নিধ্যে থেকে সাধু জীবনের আদর্শটা যাতে মঠে গেঁথে নিতে পারে। এবং বেলুর মঠে এসে তিনি তো সেই দেখলেন যে মা গঙ্গার তরঙ্গে ভঙ্গে বিধৌত পুণ্যক্ষেত্র, পবিত্র সংযত সুন্দর মঠ প্রাঙ্গণ, স্বামীজির বাড়ি, পুরাতন মঠ, ডাইনিং হল, এবং সে যে দিব্য চেতনা সেটি যেন ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এবং সেই স্বামীজির আম গাছটার পাশের দোতলার ঘরে বিরাজ করছেন স্বামী শঙ্করানন্দজি, তার পাশের ঘরে স্বামী নির্বাণানন্দজি, শ্রীমৎ স্বামী অভয়ানন্দজি, গিরিশ মেমোরিয়ালের দোতলায় তখন আছেন শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি, ভাইস প্রেসিডেন্ট। মঠ যেন অধ্যাত্ম ভাবধারায় দ্যুতিময়। বিশেষভাবে উদ্বেলিত হয়ে উঠত যখন সকাল সন্ধ্যায় সেই উত্তর দিক থেকে পূজ্যপাদ শঙ্করানন্দজি জ্যোতিপুঞ্জ সৌম্য অবয়বে এবং দক্ষিণ প্রান্ত থেকে শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মন্দির সকল প্রণাম করতে আসতেন। 1966-67 সালে সারদামীঠে বিদ্যা মন্দিরে থাকেন এবং এই হোস্টেলের দায়িত্বে তিনি আছেন। ঘুষঘুষে জ্বর। প্রীতিদার সঙ্গে থাকেন বটে, কিন্তু প্রীতিদার বেহিসেবি কথাবার্তা, প্রকাশ্যে নাস্তিকতার কথা পছন্দ না করলেও তার সঙ্গে থাকতে হয়। এই প্রীতিদা হচ্ছেন আর একজন রামকৃষ্ণ মিশনের বিদগ্ধ সন্ন্যাসী স্বামী প্রমথানন্দজি মহারাজ। তার সঙ্গে তাকে থাকতে হয়েছিল। একদিন খাবারের ঘরে এই স্বামী প্রমথানন্দজি বললেন যে আপনাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বা আনন্দকর মুহূর্ত বা ঘটনা কি বলুন। প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ ঘটনা। সবাই ভাবছেন। ঠিক সেই সময় একজন মহারাজ বাঁচালেন, বললেন কেন, এতে আবার ভাববার কি আছে? যেদিন শ্রী গুরুদেবের কৃপা লাভ করেছি সেই দিনই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ও আনন্দদায়ক ঘটনা। হই হই পড়ে গেল, সকলের মনের কথাটা যেন বেরিয়ে এলো। 1962 সালে শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে সন্ন্যাস নিয়ে মহারাজের নতুন নাম হয়েছিল স্বামী অমৃতত্বানন্দ। ভগবান শ্রীরামকৃষ্ণ তার কার্য সাধনের জন্য যেখানে যেরকম প্রয়োজন সেরকমভাবেই উপযুক্ত লোককে পাঠিয়ে দেন। 1975 সালে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের কার্যক্রম চালিয়ে যাওয়া যখন কষ্টকর হয়ে পড়ে, বেলুর মঠ কর্তৃপক্ষ পূজনীয় স্বামী অমৃতত্বানন্দ মহারাজকে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করেন।
এবং তিনি তার বিচক্ষণতা এবং ক্ষমতা প্রয়োগ করে অতি অল্প সময়ের মধ্যে এই আশ্রমের উত্তরণ ঘটিয়ে আশ্রমকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছিলেন। দিনাজপুরে কর্মজীবন তিনি ক্ষেত্রবিশেষে কঠোরভাবে পালন করলেও সাধু ব্রহ্মচারী ছাত্র এবং গৃহীদের সাধন ভজনের দিকে বিশেষ দৃষ্টি দিতেন এবং দিনাজপুর আশ্রমের অধ্যক্ষ থাকাকালীন তাঁর হাতে বহু যুবকের সাধু জীবন গড়ে ওঠে এবং ঠাকুরের ভাব প্রচারের জন্য তিনি বিশেষভাবে সচেষ্ট ছিলেন। পায়ে হেঁটে, গরুর গাড়িতে, রিকশায় চেপে দিনের পর দিন, রাতের পর রাত গ্রামে গ্রামে গিয়ে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে, এমনকি বিভিন্ন মানুষের গঞ্জনাশয়েও তিনি ঠাকুরের নাম এবং ভাব প্রচার করেছেন। এমনও দেখা গেছে যে এমন বাড়িতে তিনি গেছেন, সেখানে গৃহকর্তা তাকে বাড়িতে প্রবেশ করতে না দিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। তবুও তিনি অপমানিত হয়েও ক্ষান্ত না হয়ে বলেছিলেন, ভাই, আপনার কাছে কিছু চাইতে আসি নাই, ঈশ্বরের কথা বলতে এসেছি। এবং এই সময় তিনি দিনাজপুরের বিভিন্ন স্থান, আশপাশের জেলাগুলোর গ্রামে গঞ্জে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ভাগবত, বেদান্ত ইত্যাদি সাপ্তাহিক মাসিক আলোচনা শুরু করেছিলেন। বহু ধর্মপিপাসুর পিপাসা নিবারণের জন্য তাদের অনুপ্রেরণা করেছিলেন এবং রংপুর, ঠাকুরগাঁও, রামকলা, কোচনা, বগুড়া, রাজশাহী, লালমনিরহাট, হাতীবান্ধা, বহু শহর গ্রামগঞ্জে তিনি বহু প্রাইভেট রামকৃষ্ণ সেবাশ্রম, সারদা সংঘ, বিবেকানন্দ যুব সংঘ, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এই সমস্ত প্রকল্প গড়ে তুলেছিলেন। সারা বাংলাদেশে তিনি ঠাকুরের ভাব প্রচারে বিশেষ ভূমিকা রেখেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ নাম গ্রহণের জন্য তৃষ্ণার্ত মানুষকে দীক্ষাদানের ব্যবস্থাও তিনি করেছিলেন। 1977 সালে বেলুর মঠের অধ্যক্ষ তৎকালীন শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজিকে আহ্বান করে এই দীক্ষাদানের মধ্যে দিয়ে পরবর্তীকালে জগদ্দান মঠে ভূতেশানন্দজি মহারাজ জনৈক ভক্তকে দীক্ষাদান করে বলেছিলেন, দিনাজপুরে অনাদি মহারাজের কাছে যাবে, অনেক জানবে। অর্থাৎ এই কাজের সূচনাটি তিনি করেছিলেন দিনাজপুর শহরের জনৈক ভক্তকে বেলুর মঠের অধ্যক্ষ মহারাজের বীরেশ্বরানন্দজির কাছে দীক্ষাটা তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। পূজনীয় মহারাজ দীক্ষিত ভক্তদের বারবার বলতেন, কৃষক জমি চাষ করে ফসলের আশায়, তুমি দীক্ষা নিয়েছ, জোরে সোরে ধ্যান জপ করো, দেখবে ঠিক জায়গায় চলে গেছো, শুধু সময়ের ব্যাপার। দীক্ষার বীজ মন্ত্রটি যে আমাদের ঈশ্বর লাভ করিয়ে দিতে পারে তা আমরা ভুলে যাই। পূজনীয় মহারাজ সব সময় সৎচিন্তায় ব্যস্ত থাকতেন এবং সেই থাকার কথা তিনি বলতেনও। একদিন জনৈকা ভক্তকে জিজ্ঞাসা করলেন, চিত্রগুপ্ত মানে কি জানিস? চিত্রগুপ্ত হচ্ছে যমরাজের সহকারী। তারপর আসল অর্থ বললেন, আমাদের জীবনে যে কর্ম চিত্রগুপ্ত হয়ে থাকে, মৃত্যুর পূর্বে তা ভেসে আসে, সেটাই হচ্ছে চিত্রগুপ্ত। এবং অসাধারণ তার একটা নেতৃত্ব দেওয়ার গুণাবলী ছিল, ছোট বড় সবার প্রতি। এবং শিক্ষিতা মহিলাদের উদ্দেশ্যেও তিনি বলতেন, তোমরা শিক্ষিতা মায়েরা যদি এগিয়ে না আসো, তবে মা শারদার কাজ কে করবে? ত্রাণ বিতরণের সময় তিনি সদা সর্বদা তীক্ষ্ণ একটা দৃষ্টি রাখতেন। দাতব্য চিকিৎসালয় চালু করেছিলেন। দুস্থ পীড়িত মানুষদের সাহায্যের জন্য সেটিকে তিনি নিজের কর্তব্য বোধে বলে মনে করতেন। তিনি প্রায়ই বলতেন, অভিমান ছাড়ো, ঠাকুরের কাজ করতে এসে অভিমান রাখতে নেই। শিক্ষা, প্রাথমিক শিক্ষা, দিনাজপুর আশ্রমের উন্নয়ন, পূজা পার্বণ, উৎসব উদযাপন, এই সমস্ত কিছু ব্যবস্থা তিনি করেন। এবং 1985 সালের 8ই আগস্ট তৎকালীন সহসংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ শ্রী রামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবং মহারাজের একটা প্রাত্যহিক জীবনযাত্রা ছিল, প্রতিটি কাজ ছিল সময় মতো করা। মন্দিরে ঠাকুর বিরাজ করতেন, এই দিকে তার দৃষ্টি ছিল। আশ্রমে রাতের খাবারের শেষে শ্রী মন্দিরের পাশে উচ্চৈস্বরে একজন কথা বলছেন দেখে
মহারাজ বলেছিলেন তাকে, প্রভুর শয়ন হয়েছে আর তোমরা চিৎকার করে আমাকে সেবা অপরাধী করছো। ব্যক্তিগত জীবনে মহারাজ ছিলেন খুব ছিমছাম, সময়ানুবর্তিতা, কঠোর সাধু জীবন ছিল তার জীবনের অনুকরণীয় দিক। যারা তাকে অন্তরঙ্গভাবে দেখেছেন তারাই জানেন যে মহারাজ ভয়ানক কৃচ্ছতা সাধন করতেন। তার গলার স্বর ছিল মিষ্টি এবং উদাত্ত। 2003 সালে তিনি কাশীধামে যান, সেখান থেকে বৃন্দাবন, দিল্লি ঘুরে আসেন। 2007 সালে তিনি অমরনাথ তীর্থ দর্শন করেন এবং 2010 সালের জন্মাষ্টমী উপলক্ষে মহারাজ বগুড়ার মালতীনগরে যান। সেই সময় গাড়ি থেকে পড়ে হাঁটুতে আঘাত পান, পেটে যন্ত্রণা হতে শুরু হয়। তাকে চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে আসা হয়, স্থানীয় ডাক্তারদের দ্বারা চিকিৎসাও হয়। তারপর আল্ট্রাসোনোগ্রাম করার জন্য মহারাজকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে হয় এবং 2010 সালের অক্টোবর মাসের শেষে তার শরীরে কালব্যাধি ক্যান্সার বাসা বাঁধে। তিনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন। বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে এবং তারপর তার মহাপ্রয়াণ হয়েছিল বা হয়, সেটা আমরা জানি। সেই মহাপ্রয়াণটি হয়েছিল 30শে জুলাই 2011 রাত্রি 10:22 তিনি মর্তভূমি ত্যাগ করেন। ফুলতলা মহাশ্মশানে মহারাজের পুতদেহের স্নান সমাপান্তে কর্পূর আরতি হয় এবং রাত্রি 9:15 বেদমন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অগ্নি সংযোগ করা হয় তার স্থূল তনুর উদ্দেশ্যে। মহারাজের জীবন সেটি শুধুমাত্র বাংলাদেশ নয়, আমাদের ভক্ত গোষ্ঠীর কাছে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। এবং রামকৃষ্ণ আশ্রমের পাশাপাশি দিনাজপুর রামকৃষ্ণ সারদা সংঘ তার শুভ সূচনা করেছিলেন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ, এবং সেক্ষেত্রেও মহারাজের ভূমিকা ছিল। এই সন্ন্যাসীদের জীবন আমাদের বারবার সেইটি জানিয়ে দেয় যে ঈশ্বর লাভ। স্বামীজি সূত্রাকারে দুটি উদ্দেশ্য আমাদের জন্য নির্দেশ করেছিলেন: আত্মার মুক্তি আর জগতের হিত সাধন। অর্থাৎ জগতের এই কাজের মধ্যে দিয়ে, চিত্তশুদ্ধির মধ্যে দিয়ে মহারাজ আমাদের কাছে দৃষ্টান্ত রেখে গেলেন। তার অনবদ্য সব রচনা লেখা রয়েছে 1933 থেকে 2011। এই মহাজীবনের যে মহান পরিণতি, সেটি আমাদের বারবার অনুপ্রেরণা দেয়, পথ চলার সাহস যোগায়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।